প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই আজকের এই অনলাইন ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বিজ্ঞান বই, খাতা কলম হাতের কাছে রাখবে এবং আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বিবর্তন কী, কিভাবে পৃথিবীতে বিবর্তন এসেছে। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে বিবর্তনের সপক্ষে প্রমাণ। তাহলে বিবর্তনের আলোচনায় মূলত দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। একটি হলো বিবর্তন যে রয়েছে তার প্রমাণ, আর অপরটি হলো বিবর্তনের পদ্ধতি, অর্থাৎ কিভাবে জীবজগতে বিবর্তন এসেছে তার বর্ণনা। প্রাণ সৃষ্টির পর থেকে কোটি কোটি বছর ধরে জীবজগতে যে পরিবর্তন বা বিবর্তন ঘটেছে তার সপক্ষে একাধিক প্রমাণ আছে। তাহলে এই প্রমাণগুলো কি তা আমরা এখন দেখব। প্রথম যে প্রমাণ সেটা হচ্ছে অঙ্গসংস্থান সম্পর্কিত প্রমাণ। তাহলে এই অঙ্গসংস্থান সম্পর্কিত প্রমাণটা কি দেখো, বিভিন্ন জীবের অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক গঠনকে বলে অঙ্গসংস্থান। তাহলে এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক গঠন, এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্যর আলোচনাকে তুলনামূলক অঙ্গসংস্থান বলে। এখন এই অঙ্গসংস্থানের মধ্যে আবার কিছু কিছু ভাগ রয়েছে। প্রথমটি হলো যে সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ এবং লুপ্তপ্রায় অঙ্গের তুলনামূলক অঙ্গসংস্থান। তাহলে এই অঙ্গসংস্থান সম্পর্কিত প্রমাণ এই বিষয়ের মধ্যে এই তিনটি বিষয় আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি। প্রথমে রয়েছে যে সমসংস্থ অঙ্গ। এই সমসংস্থ অঙ্গটা কি? পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিগার, সিলের অগ্রপথ, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত, এই সবগুলি হচ্ছে কি সমসংস্থ অঙ্গ। অর্থাৎ আমাদের শরীরের সাথে যে কি একটি বাড়তি আলাদাভাবে থাকে, যেগুলো আমরা নাড়াচাড়া করতে পারি, সেটাই হচ্ছে কি সমসংস্থ অঙ্গ। তাহলে আপাত দৃষ্টিতে এদের আকৃতিগত পার্থক্য দেখা গেলেও আভ্যন্তরীণ কাঠামো পরীক্ষা করলে দেখা যায় যে এদের অস্থিবিন্যাসের মৌলিক প্রকৃতির কি একই ধরনের। দেখো এখানে কিছু ছবি রয়েছে। প্রথমটা রয়েছে কি শুশুক, পরেরটা বাদুড়ের, পরেরটা মানুষের এবং পরেরটা ঘোড়ার। তাহলে এগুলো আমরা প্রত্যেকটা হচ্ছে কি সমসংস্থ অঙ্গ। তাহলে প্রত্যেক সকল প্রাণীর জন্য এখানকার অস্থিগুলো উপর থেকে নিচে পরপর কি সাজানো রয়েছে। বাইরে থেকে দেখতে যে বৈসাদৃশ্য রয়েছে সেটি ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে কি অভিযোজিত হওয়ার জন্য ঘটেছে। যেমন এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে আমরা মানুষ, তাহলে আমাদের কিন্তু হাত পা নাড়াচাড়া করে আমরা কি করি, চলাফেরা করি। তাহলে এটা কিন্তু আমাদের পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য ঘটেছে। আবার যদি চিন্তা করো পাখি ও বাদুড়, এগুলো কিন্তু কি ওড়ার জন্য। আবার তিমির যে ফ্লিপার সেটা হচ্ছে কি সাঁতারের জন্য। ঘোড়ার যে অগ্রপথ সেটা হচ্ছে কি দৌড়ানোর জন্য। ও মানুষের অগ্রপথ কোনো কিছু ধরা ও অন্যান্য সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে। তাহলে এই যে সমসংস্থ অঙ্গগুলো থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলো উৎপত্তিগতভাবে কি এক। অর্থাৎ এই যে তুমি ডানা বলো, তারপর কি ফ্লিপার বলো বা হাত বলো, এগুলো কিন্তু পরিবেশের জন্য বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে, কিন্তু এদের কি উৎপত্তি কি একই পূর্বপুরুষ থেকে ঘটেছে। তাহলে এই তথ্য কি জৈব বিবর্তন সমর্থন করে। এখন আমরা যে বিষয়টি দেখব, দ্বিতীয় বিষয়টি, সেটা হচ্ছে কি সমবৃত্তি অঙ্গ। তাহলে এই সমবৃত্তি অঙ্গটা কি? বিভিন্ন প্রাণীর যে অঙ্গগুলোর উৎপত্তি, বিকাশ এবং গঠন ভিন্ন হলেও তারা একই কাজ করে, সেই অঙ্গগুলোকে কি বলে? সমবৃত্তি অঙ্গ বলে। যেমন পতঙ্গ কিংবা বাদুড়ের ডানা কিসের জন্য ব্যবহৃত হয়? ওড়ার জন্য। তাহলে এদের উৎপত্তি ও গঠন সম্পূর্ণ আলাদা হলেও একই পরিবেশের প্রভাবে তারা একই রকম কাজ করার জন্য কি হয়েছে? অভিযোজিত হয়েছে। অর্থাৎ বাদুড় এবং পতঙ্গ দুটি প্রয়োজনের তাগিদে কি করতে পারে? উড়তে সাহায্য করার উপযোগী অঙ্গ তৈরি করেছে।
বিষয়টা একটু বোঝার চেষ্টা করো যে এখানে কিন্তু পতঙ্গ যে কোনো পতঙ্গ হতে পারে বা বাদুড়, দুটার মধ্যে কিন্তু কি রয়েছে, পার্থক্য রয়েছে। কিন্তু এদের যে ডানা, পতঙ্গের ডানা বলো বা বাদুড়ের ডানা বলো, এই দুইটা কিন্তু একই ধরনের কাজের জন্য কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। তাহলে এই যে একই ধরনের যে কাজ করছে তারা, এগুলোই হচ্ছে কি সমবৃত্তি অঙ্গ। আর এরকম সমবৃত্তি অঙ্গগুলো কি সমর্থন করে, বিবর্তন সমর্থন। এখন আমরা যে বিষয়টি দেখব যে লুপ্তপ্রায় অঙ্গ। জীবদেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায় যেগুলো কিছু জীবদেহে সক্রিয় থাকে কিন্তু অপর জীবদেহে কি থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এমন অঙ্গগুলোকে বলা হয় কি লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে প্রাণীদেহের মধ্যে এরকম বহু লুপ্তপ্রায় কি রয়েছে, অঙ্গ রয়েছে। মানুষের শিকাম এবং শিকাম সংলগ্ন ক্ষুদ্র অ্যাপেন্ডিক্সটি নিষ্ক্রিয়, কিন্তু স্তন্যপ্রায়ী তৃণভোজী প্রাণীদের যেমন ঘোড়া কিংবা গিনিপিকের দেহে এগুলো কি সক্রিয়। তোমরা দেখবে যে আমাদের দেহে যে অ্যাপেন্ডিক্স রয়েছে এটা কিন্তু কোনো প্রয়োজনীয় কি নয়, অঙ্গ নয়, কিন্তু এটা কি আবার দেখা যায় যে এটা আমাদের দেহে কি রয়েছে, কিন্তু এটা কোনো প্রয়োজনীয় অঙ্গ নয়। তাহলে এটা কি অঙ্গ, লুপ্তপ্রায় অঙ্গ। মানুষের দেহে কিন্তু কোনো কিনে লেজ নেই, তবু মেরুদণ্ডের শেষ প্রান্তে কক্সিক্স নামক লুপ্তপ্রায় কি রয়েছে, অঙ্গ রয়েছে। এই কক্সিক্স মানুষের পূর্বপুরুষে কি ছিল, সুগঠিত ছিল। তারপর দেখো ঘোড়া, গরু, ছাগল, মানুষ, এদের সবার কানের গঠনের কি বৈশিষ্ট্য একই ধরনের। এই ধরনের আলোচনা থেকে বলা যায় যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী প্রাণীটির উৎপত্তি ঘটেছে এমন উদ্বংশীয় প্রাণী থেকে যার দেহে এক সময় উক্ত অঙ্গটি কী ছিল, সক্রিয় ছিল। তাহলে হতে পারে আমাদের দেহে যে অ্যাপেন্ডিক্স এটা এক সময় কী ছিল, সক্রিয় ছিল, কিন্তু কোনো কারণে এটা এখন কি নিষ্ক্রিয় হয়ে গেছে এবং এটা লুপ্তপ্রায় অঙ্গ নামে কি পরিচিত। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে ছবি রয়েছে যে অ্যাপেন্ডিক্স মানুষ ও ঘোড়ার অ্যাপেন্ডিক্সের তুলনা। ঘোড়ার অ্যাপেন্ডিক্স কিন্তু কাজে লাগে, কিন্তু মানুষের অ্যাপেন্ডিক্স কিন্তু কোনো কি লাগে না, কাজে লাগে না। তারপর দেখো আমাদের মেরুদণ্ডে শেষে সুন্দর কি রয়েছে, কক্সিস রয়েছে, কিন্তু এদিকে আবার দেখো যে এদের আবার কি রয়েছে, লেজ রয়েছে। মানুষের কিন্তু কোনো কি নেই, লেজ নেই, কিন্তু কি রয়েছে, কক্সিস রয়েছে। তাহলে এগুলো হচ্ছে কি লুপ্তপ্রায় অঙ্গের প্রমাণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে বিবর্তন যে রয়েছে এর যথেষ্ট কি রয়েছে, প্রমাণ রয়েছে। এই যে যথেষ্ট প্রমাণ রয়েছে, তাহলে এতে প্রমাণিত হয় কি যে অবশ্যই বিবর্তন রয়েছে। অর্থাৎ আমরা এখন বর্তমানে যে অবস্থায়, যে পরিস্থিতিতে আছি, আরও কোটি কোটি বছর আগে বা লক্ষ লক্ষ বছর আগে হয়তো আমরা এরকম কি ছিলাম না। তাহলে আজকে আমরা যে দেখলাম যে কি সমসংস্থ অঙ্গ এবং এর মধ্যে 3টি ভাগ, আশা করি বাসায় বসে তোমরা এই বই দেখে পুরো বিষয়টা আত্মস্থ করবে, নিজেদের মতো করে পড়ে নিবে, যেন এখানে কোনো রকমের তোমাদের দ্বিধা বা সন্দেহ না থাকে, ভালোভাবে পড়াটা আত্মস্থ করবে। আমি তোমাদের অনুরোধ করব তোমরা ছবি দেখে দেখে বিষয়গুলো বুঝতে চেষ্টা করবে এবং প্রয়োজনে সেগুলো খাতায়ও কী করবে, তুলে নিবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও তোমাদের সাথে দেখা হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।